কারো ছোট কোমল হাতের স্পর্শে ঈশার ধ্যান ভাঙে। মাম্মাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো না দাদু আর দাদির কাছে যাই। মাম্মাম, তোমার চোখে পানি কেন? ও কিছু না সোনা, চলো তোমার দাদু আর দাদির কাছে যাই। তোমার দাদুর জন্য তো ওষুধ কেনা হয়ে গেছে। কিন্তু আমার ঈশান বাবা বাইরে কি করছে? আসলে মাম্মাম, তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। যদি তুমি কোথাও হারিয়ে যাও, তার জন্য আমি যাতে তোমাকে বাঁচাতে পারি সেজন্য বের হয়েছি। হয়েছে, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। এবার চলো। ঈশা ওই দিনের পর থেকে নিজেকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলেছে। ঈশা এই 5 বছরের মাঝে ওই দিনের পার্টির পর থেকে আর সাজেনি। সবসময় ডার্ক কালারের শাড়ি পরে। ঈশা নিজেকে সামলিয়ে নিয়েছে এখন। শাড়ি পরলেও এখন আর হোঁচট খেয়ে পড়ে যায় না। ঈশানকে আঁকড়ে নিয়ে বেঁচে আছে এখন ঈশা। যদি ঈশান ওর জীবনে না আসতো তাহলে হয়তো ঈশা বেঁচে থাকতে পারতো না। এখন ঈশানই ওর বেঁচে থাকার মূল কারণ। ঈশান কেবিনে ঢুকে দাদি বলে চিৎকার করে আয়েশা বেগমকে জড়িয়ে ধরে। আয়েশা বেগমও ঈশানকে জড়িয়ে ধরে বলে, দাদু ভাই, কোথায় গিয়েছিলে তুমি? তুমি তো জানো তোমার দাদি এখন বুড়ো হয়েছে, আগের মতো আর তোমার পিছনে ছুটতে পারে না। তোমার মাম্মাম যদি জানতে পারে তুমি বাইরে গিয়েছিলে তাহলে তো অনেক রেগে যাবে। আমি জানি মাও যে বাইরে গিয়েছিল। কেবিনে ঢুকতে ঢুকতে কথা বলে ঈশা। ঈশাকে দেখে আয়েশা বেগম বলেন, ঈশা, এসে গেছিস তুই মা? আসলে হয়েছে কি, ঈশান দাদুভাই 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিল। ওকে আর বকাবকি করিস না তুই। হয়েছে মা, তোমাকে আর ওর হয়ে মিথ্যা কথা বলতে হবে না। এর মাঝে বেডে শুয়ে থাকা একলাস তালুকদার বলেন, না রে মা, তোর মা সত্যি বলছে। আমার দাদুভাই কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি মানলাম বাবা, তোমাদের নাতি 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা শোন মা, আমরা কবে দেশে ফিরে যাব? কালকেই দেশে ফিরে যাব বাবা। এখন তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর বাবা, এখন তুমি তোমার এসব ব্যবসা করা বন্ধ করো। এখন নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো। সবসময় ব্যবসা নিয়ে পড়ে থাকলে এখন আর চলবে না। নিজের খেয়াল রাখতে তো চাই, কিন্তু তুই তো রাখতে দিছিস না। বাবার কথা শুনে ঈশা অবাক হয়ে বলে, মানে? আয়েশা বেগম বলেন, মানেটা তুই কি বুঝতে পারছিস না? তোর বাবা তোর কাছ থেকে কি চায়? মা প্লিজ, আমি এসব অফিসে জয়েন করতে পারবো না। আমার দ্বারা এসব ব্যবসা করা সম্ভব হবে না। আমি এটা আগেও তোমাদেরকে বলেছি। কেন হবে না? তুই একটা শিক্ষিত মেয়ে, এটা বলছিস কি করে? একলাস তালুকদার বলেন, ঠিক আছে আয়েশা, তোমার মেয়েকে বলে দাও ও অফিসে জয়েন না করে যদি শান্তিতে থাকে, ঠিক আছে, তাহলেও শান্তিতে থাক। আর ওর বাবা আবার অফিসে গিয়ে আরেকটা স্ট্রোক করে মারা যাক। বাবা, তুমি এমন কথা বলো না। তোমরা ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই। আর তোমরাই যদি না থাকো তাহলে আমি কি নিয়ে বাঁচব? তাহলে তুই দেশে গিয়ে অফিসে জয়েন করবি বল। ঈশা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, আমি অফিসে জয়েন করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত? এর জন্য আবার কি শর্ত আছে? দেশে গিয়ে তোমরা দুজন আমার কথা মতো চলবে। যখন খেতে বলবো তখন খাবার খেতে হবে। যখন ঔষধ খেতে বলবো টাইম টু টাইম খেতে হবে। আমার কথা মতো চললে আমি অফিসে যাব, না হলে আমি যাব না। ঠিক আছে আমার মা, আমি আপনার শর্তে রাজি। এবার খুশি? সালিহা বেগম আমাদের ছোট্ট রিহিকে কোলে নিয়ে বসে আছেন। বেডে শুয়ে থাকা জিসা মাকে জিজ্ঞাসা করে, মা, ভাইয়া কোথায়? এখনো তো এলো না। এসে যাবে, তুই চিন্তা করিস না। সালিহা বেগম পিছনে তাকিয়ে দেখে জিসান কেবিনের দরজার সাথে দাঁড়িয়ে আছে। এই তো জিসান চলে এসেছে। কিরে, এত দেরি করে আসলি যে? ভাইয়া, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার চোখ মুখটা কেমন দেখাচ্ছে না? জিসা শোয়া থেকে উঠতে উঠতে কথাটা বলে। জিসান বোনকে শোয়া থেকে উঠতে দেখে বলে, আরে আরে কি করছিস কি তুই? তুই শুয়ে থাকবি, উঠবি না একদম। আমি ঠিক আছি, আর তোর এখন বিশ্রামের প্রয়োজন, তাই শুধু নিজেকে নিয়ে চিন্তা কর, বুঝলি? কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ শুয়ে থাক।
সালিহা বেগম বলেন, জিসান, তুই তোর ভাগ্নিকে দেখবি না? দেখ, একদম জিসার মতো দেখতে হয়েছে, তাই না? এই 5 বছরের মাঝে সাইদ আর জিসার বিয়ে হয়ে গেছে। সালিহা বেগম জিসা আর সাইদের নবজাতক সন্তানকে জিসানের কোলে দেয়। জিসান রিহিকে কোলে নিতেই জিসানের একটা আঙুল ধরে ফেলে। রিহি জিসানের আঙুল ধরতেই জিসানের অতীতের কিছু কথা মনে পড়ে যায়। আবারও ডুব দেয় অতীতের কিছু সুন্দর স্মৃতির মাঝে। আচ্ছা জান, যখন আমার আর তোর একটা বেবি হবে, তখন ও যখন আমার প্রথম একটা আঙুল ধরবে, তখন পৃথিবীর সবথেকে সুখী মানুষটা আমি হব, বুঝলি? কি করছিস কখন থেকে? আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন আমি একটু ঘুমাই। হায় রে, ঘুম তোর, এই ঘুমটাই আমার খাইছে। সাইদের ডাকে জিসানের ধ্যান ভাঙে। কি হলো ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? এর মাঝে সালিহা বেগম বলেন, জানিস, আমার খুব ইচ্ছা ছিল মেয়ে ছেলের নাতি নাতনি নিয়ে আমার এই বুড়ো বয়সটা কাটিয়ে দেব, কিন্তু আমার এই পোড়া কপালে এই সুখ সইল না। মা প্লিজ, তুমি একটু চুপ করবে? যখন যা মনে আসে তাই বলে দাও, পরিস্থিতি বুঝে কথা বলো। জিসার কথা শুনে সালিহা বেগম হাসি হাসি মুখ নিয়ে বলেন, হে হে, সত্যি তো? আজকে তো আমাদের খুশির দিন, আমাদের ঘর আলো করে যে একটা পরী এসেছে। ভাইয়া, তুমি ঠিক আছো তো? জিসানের কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। জিসান সালিহা বেগমের কোলে রিহিকে দিয়ে কেবিন থেকে বের হয়ে ব্যালকনি রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। জিসানের মনের মাঝে যে অনেক কষ্ট জমে আছে, যা চাইলেও ও প্রকাশ করতে পারছে না। কারণ তো একজন পুরুষ মানুষ চাইলেও কান্না করতে পারে না, তাদের সবসময় নিজেকে শক্ত রাখতে হয়। জিসানের কাঁধে কেউ একজন এসে হাত রাখে। জিসান পাশ ফিরে তাকে দেখে সাইদ। সাইদ, তুই এখানে? ভাইয়া, আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা, কিন্তু আমরা যে কিছুই করতে পারবো না। সব কিছু আমাদের হাতের বাইরে। অনেক তো খুঁজেছি এই 5টা বছর ভাবিকে, কিন্তু কোথাও পাইনি। সাইদ, আমি আর পারছি না, ভেতরে ভেতরে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, বুকের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। জিসান সাইদকে জড়িয়ে ধরে। জিসান নিজের কষ্টটা চেপে ধরে রাখতে পারল না মনের মাঝে। ভাইয়া প্লিজ, তুমি শান্ত হও। তুমি ভেঙে পড়লে আর বাকিরা কি করে বেঁচে থাকবে বলো? মা বাবা জিসা যে ওরা তোমার দিকে তাকিয়ে বেঁচে আছে, যদি তোমার কিছু হয়ে যায় তো ওরা কি করে থাকবে? হ্যাঁ, আমাকে শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর দেখো, ঠিক একদিন না একদিন ভাবি ফিরে আসবে, আমার মন বলছে। জানি না তোর কথা হয়তো সত্যি হবে কি না, তবে ও যেখানে আছে ও যেন ভালো থাকে, আমি এটাই চাই। 1 সপ্তাহ পর জিসান আর ওর পরিবারকে নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসে। জিসার জন্যই মূলত বিদেশে আসা হয়েছিল। অন্যদিকে ঈশা জিসানদের আগে দেশে ফিরে এসেছে। আজকে ঈশার অফিসে জয়েন করার প্রথম দিন, তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। এত বছরগুলো ঈশা কখনো বের হতো না বাড়ি থেকে, সবসময় নিজেকে আড়াল করে রেখেছে। খুব বেশি প্রয়োজন হলে বাড়ি থেকে বের হতো, বের হলে বোরকা পরে বের হতো, আর সাথে গাড়ি করে নিয়ে যেত। কিন্তু আজকে থেকে ঈশাকে প্রতিদিন অফিসে যেতে হবে। আজকে থেকে ঈশার জীবনের নতুন অধ্যায় শুরু। ঈশা আয়েশা বেগম আর এখলাস তালুকদারকে সালাম করে বলে, মা বাবা আমি আসি এখন। এখলাস তালুকদার মেয়ের মাথায় হাত রেখে বলেন, আজকে আমার স্বপ্ন পূরণ হলো। আমার মেয়েটা আজকে বাবার অফিসে জয়েন করছে। দোয়া করি মা, তুই যেন সবসময় ভালো থাকিস, সাবধানে থাকিস। হ্যাঁ মা। এর মাঝে ঈশান এসে বলে, মাম্মাম আমি যাব না তোমার সাথে? না শোনা, তুমি তোমার দাদু আর দাদির সাথে থাকো, আমি একটা কাজে যাচ্ছি তো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু তুমি বলেছিলে আমাকে আজকে নতুন খেলনা কিনে দিবে। খেলনা লাগবে তোমার? ঠিক আছে, রহিম চাচা কাজের লোক মার্কেটে গিয়ে তোমার জন্য খেলনা কিনে নিয়ে আসবে। ঈশান বায়না ধরে বলল, না, তুমি আমাকে কিনে দিবে। আচ্ছা বাবা ঠিক আছে, আজকে তো কিনে দিতে পারবো না, কিন্তু কালকে কিনে দেব। প্রমিস করো তাহলে? প্রমিস। ঠিক আছে ঠিক আছে।
তাহলে মাম্মামকে বাই বাই কিসটা দিয়ে দাও। ঈশান ঈশার গালে চুমি দেয়। ঈশাও ঈশানের কপালে একটা চুমু দিয়ে বলে, তাহলে আমি এখন আসি আমার ছোট ঈশান বাবা। মা বাবা আমি আসি, তোমরা সাবধানে থেকো। এদিকে জিসান বসে আছে অফিসের কেবিনে। সাইদ কেবিনের দরজা নক করে বলে, স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ ভিতরে আয় তো, আর তোকে কতবার বলেছি স্যার বলে ডাকবি না আমাকে। সরি মনে থাকে না। ঠিক আছে, কিসের জন্য এসেছিস সেটা বল। ভাইয়া আজকে আমাদের কোম্পানির সাথে দেশের যত নামকরা কোম্পানি আছে তাদের মাঝ থেকে একটা কোম্পানির সাথে এই ডিলটা ফাইনাল করতে হবে। তার জন্য আজকে একটা মিটিং রাখা হয়েছে। ঠিক আছে, কয়টায় মিটিং? বিকেল 4টায়। ঠিক আছে। ঈশা অফিসের সবাই ওয়েলকাম জানায়। নিজের কেবিনে ঈশা বসে আছে। এমন সময় রিয়াজ ঈশার পিয়ে দরজা নক করে বলে, মে আই কামিং ম্যাডাম? ইয়েস কামিং। ম্যাডাম আজকে একটা মিটিং আছে আমাদের। কিসের মিটিং? আসলে ম্যাডাম আমাদের কোম্পানিটা নাম করা ঠিক আছে, কিন্তু স্যার অসুস্থ হয়ে যাওয়ার পরপরই কোম্পানির লস হতে শুরু করে। তাই যে করেই হোক আমাদের আজকের ডিলটা ফাইনাল করতে হবে। ঈশা চিন্তিত হয়ে বলে, ওকে তাহলে মিটিং কয়টায়? এই তো ম্যাডাম বিকাল 4টায়। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম। আর হ্যাঁ, এই 6 মাসে যত ফাইল আছে সব ফাইল আমি একটু দেখতে চাই। ওকে ম্যাডাম, আমি পাঠিয়ে দেব। ঈশা ফাইল চেক করছে আর ভাবছে, এই 6 মাসে কোম্পানি এতটা লস হয়ে গেছে, যে করেই হোক আজকের ডিলটা আমাকে পেতেই হবে। বিকাল 4টা। জিসান বসে আছে মিটিং রুমে। সবাই এসে গেছে, কিন্তু এখনও তালুকদার কোম্পানির এমডি আসেনি। জিসান কিছুটা রাগী স্বরে বলে, সো আমরা কি মিটিং শুরু করতে পারি? এখনও তো তালুকদার কোম্পানি থেকে কেউ আসেনি, তো আমি কি করব? ওনাদের হয়তো এই ডিলটার কোনো প্রয়োজন নেই আর তার জন্য আসবে না, আর দেরি করে আসলে ওনার সাথে আমি কোনো ডিল ফাইনাল করব না। ওনাদের কাছে কি সময়ের কোনো দাম নেই? মিটিংয়ের টাইম হলো গিয়ে 4টায় আর এখন বাজে 4:10। আর ঈশা মিটিং রুমের দরজা খুলে ঢুকে বলে, অস্থির কণ্ঠে বলে, সরি আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল তার জন্য। জিসান পিছন ফিরেছিল, যার জন্য ঈশার মুখটা এখনও দেখেনি, কিন্তু ঈশার কণ্ঠ শুনে জিসানের বুকের ভেতরটা ধক করে ওঠে। জিসান সামনে তাকে দেখে, সত্যি ঈশা তার সামনে দাঁড়িয়ে আছে। ঈশা জিসানকে দেখে ভীষণ শক খায়, ভাবতেও পারেনি ঈশা জিসানের মুখোমুখি এভাবে হতে হবে। জিসান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ঈশা যে তার সামনে দাঁড়িয়ে আছে। জিসান ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখে। ঈশার তো ভয়ে সারা শরীর ঘামছে। এসি থাকা সত্ত্বেও জিসান যেভাবে ঈশার দিকে তাকিয়ে আছে রাগী চোখে। জিসান সাদকে ইশারা করে সবাইকে মিটিং রুম থেকে যেন নিয়ে যায়। ঈশা কেবিনের এক কোণে দাঁড়িয়ে আছে। ঈশা কেবিন থেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিসানের জন্য বের হতে পারল না। ঈশা ভয়ে জিসানের দিকে দেখতে পর্যন্ত পারছে না। জিসান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রাগে ঈশার দিকে তাকিয়ে আছে। কপালের নীল রগটা ফুলে গেছে অতিরিক্ত রাগে। চোখ দুটো লাল হয়ে আছে, হাত দুটো মুঠোবন্দি করে রেখেছে। হঠাৎ করে জিসান উঠে দাঁড়ায় আর ঈশার দিকে এগোতে থাকে। ঈশার তো প্রাণ যায় যায় অবস্থা। পৃথিবীতে যদি ঈশা কাউকে ভয় পায় সেটি হলো একমাত্র জিসান। জিসান ঈশার দিকে এগোচ্ছে আর ঈশা পিছোতে থাকে। এক পর্যায়ে ঈশা দেয়ালের সাথে আটকে যায়। ঈশার গলা কাঁপছে কথা বলতে, কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে এসি থাকা সত্ত্বেও। ঈশা মনের ভেতরে সাহস জুগিয়ে বলে, কি করছেন মিস্টার চৌধুরী, আমাকে যেতে দিন। জিসান ভুরু কুঁচকে চোখ দুটো ছোট করে বলে, কি বললি তুই? যেটা বলেছে আপনি কি শুনতে পাননি? আমাকে যেতে দিন। ঈশা চলে যেতে নিলে জিসান ঈশার দুহাত আঁকড়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। কি করছেন কি আপনি মিস্টার চৌধুরী? আমার হাত ছাড়ুন। জিসান দাঁতে দাঁত চেপে বলে, এত সহজে তোকে ছেড়ে দিব? কি ভেবেছিলি তুই তোকে আমি খুঁজে পাবো না? সত্যি তোকে আমি খুঁজে পাইনি, কিন্তু দেখ সেই তুই নিজে এসে আমার কাছে ধরা দিলি। আমার হাত ছাড়ুন মিস্টার চৌধুরী। যদি না ছাড়ি তাহলে তুই কি করবি? আগে বল, তুই কোথায় চলে গিয়েছিলি ইস্যু আমাকে না বলে? জানিস তুই আমি এই 5-5টা বছর কিভাবে কাটিয়েছি?
ঈশা জিসানের দিকে এক নজরে তাকে মনে মনে আওড়ায়, আমি জানি তুমি কিভাবে এই 5টা বছর কাটিয়েছ রুহি আপুর সাথে। না, আমাকে দুর্বল হলে চলবে না। একবার যখন তোমার জীবন থেকে চলে গেছি, তাহলে কেন আমি আবার তোমার আর রুহি আপুর জীবনটা নষ্ট করব? জিসান ঈশাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, কি হলো, কোথায় চলে গিয়েছিলি তুই? ঈশার নাকের পাঁঠা ফুলিয়ে শক্ত কণ্ঠে বলে, আপনাকে আমি আমার হাত ছাড়তে বলেছি মিস্টার চৌধুরী, আর আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? মানে? অবাক হয়ে কথা বলে জিসান। মানে আপনি বুঝতে পারছেন না? একা একটা ঘরে আপনি একটা মেয়ের হাত ধরেন কোন অধিকারে? আমি তো আপনাকে সেই অধিকার দেয়নি। জিসান কি করবে কিছু বুঝতে পারছে না ঈশার মুখে এমন একটা কথা শুনে। জিসান ঈশার হাতের বাঁধন ছেড়ে দিয়ে ঈশার কাছ থেকে দূরে সরে আসে। জিসান নরম গলায় বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি তোর যে এতটা খারাপ লাগবে আমার ছোঁয়াতে। ঈশার বুকটা মুচড়ে ওঠে, মনে মনে বলে, আই এম সরি ভাইয়া, আমি এভাবে বলতে চাইনি তোমাকে। আর তোমার ছোঁয়াতে আমার কোনো দিনও খারাপ লাগেনি, আর এখনও লাগেনি। কিন্তু পরিস্থিতি যে এমন, তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ তোমার জীবনে যে আরও 2জন মানুষ আছে। না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, না হলে যে আমি দুর্বল হয়ে যাব। আমি চাই না তোমার সামনে আমি নিজেকে দুর্বলতা প্রকাশ করি। ঈশা তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে যায়। জিসান ঈশার হাত ধরতে গিয়েও ধরেনি। কি করে জিসানকে আটকাবে ঈশা? ও নিজেও যে জিসানের কাছ থেকে দূরে সরে থাকতে চায়। জিসান ধপ করে চেয়ারে বসে পড়ে। ঈশা যাওয়ার সাথে সাথে সাইদ কেবিনের ভেতরে এসে বলে, ভাইয়া কি হয়েছে? ভাবি এভাবে চলে গেল কেন? জিসান নিঃশব্দে হেসে আবেগী স্বরে বলে, এত অভিমান আমার উপরে? তোর যে আমার ছোঁয়াতেও তোর খারাপ লাগে? একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতি আমি কেন এমনটা করেছিলাম ওই দিন। ভাইয়া কিছু তো বলো। সাইদ, আমার সব খবর চাই ঈশার ব্যাপারে। ও কি করে একটা কোম্পানির এমডি হয়েছে, আজকের মধ্যে আমার সব খবর চাই। ঠিক আছে ভাইয়া, আর একটা কথা, এই ডিলটা তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে ফাইনাল কর। ওকে ভাইয়া। সাইদ চলে যেতে জিসান চেয়ারে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলে, কেন তুই আমার সাথে এমন করছিস কেন? 5 বছরের পর আমাদের দেখা হয়েছে, একবারও কি তোর জানতে ইচ্ছে হলো না আমি কেমন আছি তোকে ছাড়া? তোকে যখন আমি একবার পেয়েছি, আর তোকে আমি যেতে দিব না আমার জীবন থেকে। তোর সব ভুল ধারণা আমি ভাঙব, কারণ তুই শুধু আমার, আর অন্য কারোর তুই কিছুতে হতে পারিস না, তুই সবটাই আমার। অন্যদিকে ঈশা ঘরের দরজা বন্ধ করে কান্না করতে থাকে। আমি খুব খারাপ, খুব নিজের ভালোবাসার মানুষকে হার্ট করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাইয়া প্লিজ। দরজার বাইরে থেকে ঈশান অনেকক্ষণ ধরে মাম্মাম বলে ডেকে যাচ্ছে। ঈশানের ডাকাডাকির মাত্রা বাড়তে শুরু করেছে দেখে ঈশান নিজের চোখের পানি মুছে দরজা খুলে দেয়। দরজা খুলতে ঈশান ঈশাকে জড়িয়ে ধরে বলে, মাম্মাম তোমার কি হয়েছে? কিছু হয়নি সোনা। তাহলে তুমি দরজা বন্ধ করে কি করছিলে? মাম্মাম তুমি কান্না করছিলে? কই না তো। তাহলে তোমার চোখে পানি কেন? ও কিছু না, চোখটা একটু জ্বালা করছিল তো, তাই পানি পড়ছে আর কি। আচ্ছা এবার চলো, আমি তুমি দাদু দাদি মিলে ভাত খাবো। আজকে তুমি আমাকে খাইয়ে দিবে, ঠিক আছে সোনা? তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। ঈশানকে একা দেখে আয়েশা বেগম বলেন, ঈশান দাদু, তোমার মাম্মাম কোথায় আসেনি এখনো? মাম্মাম ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা তুমি আমার কাছে আসো, তোমাকে আমি খাইয়ে দিই। না না, আমি আজকে মাম্মামের হাতে খাবো। ঠিক আছে, ওই তো মাম্মাম চলে এসেছে। ঈশান ঈশাকে এনে চেয়ারে বসায়। মাম্মাম তুমি এবার আমাকে খাইয়ে দাও। ঈশা ঈশানকে খাইয়ে দিচ্ছে, চুপচাপ কোনো কথা বলছে না। ঈশার মৌনতা আয়েশা বেগম আর এখলাস তালুকদার লক্ষ্য করছে। এখলাস তালুকদার গলা খাকারি দিয়ে বলেন, ঈশামা কিছু হয়েছে কি? না বাবা, সব ঠিক আছে। কিছু হয়ে থাকলে আমাকে নির্ভয়ে বলতে পারিস, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। ঈশা মুচকি হেসে বলে, না বাবা আমার কিছু হয়নি, তুমি চিন্তা করো না। অন্যদিকে জিসান নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে, আর
একের পর এক সিগারেট খাচ্ছে। জিসানের বুকটা ফেটে যাচ্ছে ঈশার এমন আচরণ করার জন্য। সাইদের ডাকে জিসান পিছনে ফিরে তাকায়। ভাইয়া, সব খবর নিয়ে এসেছি ভাবির। ওকে, ঠিক আছে, সব কিছু খুলে বলো আমাকে। ভাবি তালুকদার বাড়িতে 5 বছর ধরে আছে। মাঝে 3 বছরের জন্য একবার দেশের বাড়ি চলে গেছে, কারণ ভাবির নাকি তখন বাচ্চা হয়েছিল। হোয়াট? ঈশার বাচ্চা হয়েছিল মানে? হ্যাঁ ভাইয়া, ভাবির একটা 4 বছরের বাচ্চা আছে। তুই সব কিছু ভালোভাবে জেনে বলছিস তো সাইদ? হ্যাঁ ভাইয়া, আমি সব কিছু ভালোভাবে জেনে বলছি। তার মানে ও কি কাউকে বিয়ে করেছে? না ভাইয়া, ভাবি কাউকে বিয়ে করেনি। তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? জানি না সেটা আমি। ঈশার সাথে আমার সরাসরি কথা বলতে হবে। ও আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। ওর মুখ দেখে আমি আজকে বুঝতে পারছি। আর শোন, বাড়ির কাউকে জানানোর কোনো দরকার নেই যে ঈশাকে আমরা খুঁজে পেয়েছি। আচ্ছা ভাইয়া, এখন আমি আসি। সাইদ চলে যেতেই জিসান পুনরায় সাদের দিকে নজর রেখে বিড়বিড় করে বলে, ঈশার 4 বছরের একটা বাচ্চা আছে, তাহলে কি ও আবার বিয়ে করেছে? না না, এটা ঈশা করতে পারে না। ও যদি কাউকে বিয়ে করে থাকে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, এটা ঈশা জানে। কিন্তু ঈশান শুয়ে আছে ঈশার সাথে, আর ঈশা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাম্মাম, আমার পাপা কবে আসবে? সবার পাপারা ঘুরতে নিয়ে যায় আমার বন্ধুদের, কিন্তু আমার পাপা তো আমার কাছে কোনোদিন আসেনি জানো। যখন আমার বন্ধুরা ওদের পাপার সাথে ঘুরে তখন আমার খুব মন খারাপ হয়। পাপা খুব পচা, আমার কাছে আসে না, খুব পচা পাপা। না শোনা, তোমার পাপা পচা না, আসলে তোমার পাপা তো এখানে নেই। যখন আসবে তখন তোমাকে খুব ভালোবাসবে, দেখে নিও। সত্যি পাপা আসবে? কিন্তু কবে? চলে আসবে সোনা, তুমি এখন ঘুমাও। না, তুমি আমাকে আগে বলো পাপা কবে আসবে আর আমাকে নিয়ে কবে ঘুরবে। তোমার পাপা চলে আসবে কাজ শেষ হলে, আর তুমি ঘুমাও, আর কালকে আমি তোমাকে নিয়ে ঘুরবো। সত্যি? ঈশা ঈশানের কপালে একটা চুমু দিয়ে বলে, এবার তুমি ঘুমাও। ঈশা ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে চলে যায়। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আফসোসের স্বরে বলে, কি পোড়া কপাল আমার। ছেলেটার বাবার আদর পেল না, আমিও আমার বাবা মার আদর স্নেহ ভালোবাসা পেলাম না, আর আজকে আমার ছেলেটা ওর বাবার ভালোবাসাটুকু পেল না। ঈশা 2 চোখ বন্ধ করে জিসানের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। হঠাৎ করে ঈশার ফোনটা বেজে ওঠে। ঈশা ফোনটা ধরে। হ্যালো ম্যাডাম, আমি রিয়াজ। ও রিয়াজ, বলুন ম্যাডাম, একটা খুশির সংবাদ আছে। কি ম্যাডাম? জিসান চৌধুরী আমাদের সাথে আজকের ডিলটা ফাইনাল করেছে, তাই উনি আপনার সাথে একটু বসতে চান এই ডিলটার বিষয় নিয়ে। তাই উনি জানতে চাইছেন আপনার সময় কখন হবে। ঈশা মনে মনে বলে, আমি কি করে আবার ওনার মুখোমুখি হব? আমি যদি ওনার সামনে দুর্বল হয়ে যাই তাহলে যে প্রবলেম হয়ে যাবে। কিন্তু এই ডিলটা যে আমাকে নিতেই হবে কোম্পানির ভালোর জন্য। ম্যাডাম, আপনি লাইনে আছেন কি? ওনাকে বলে দেন আমি কালকে ওনার সাথে বসতে পারবো না, পরের দিন আমি ওনার সাথে মিট করে নেব। ওকে ম্যাডাম। উনি সব কিছু জেনে নি যে তোমার একটা বাচ্চা আছে, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে একটা। কি করব আমি এখন? ঈশা সারাটা রাত টেনশন করে কাটিয়ে দিল। সকাল 11টায় ঈশা ঈশানকে নিয়ে মার্কেটে এসেছে খেলনা কিনে দেওয়ার জন্য। মাম্মাম, আমি এই টেডি বিয়ারটা নিব। এটা ঠিক আছে, দাঁড়াও। ঈশা ঈশানের জন্য টেডি বিয়ার কিনে বলে, এই যে তোমার টেডি বিয়ার। ঈশা টেডি বিয়ারটা কিনে তাকে দেখে ঈশান তার পাশে নেই। ঈশান কোথায় গেল? এই যে ভাইয়া, আমার পাশে একটা বাচ্চা ছিল, ও কোথায় গেছে কি দেখেছেন? না আপা, আমি তো দেখিনি। ঈশান কোথায় গেল ছেলেটা? ঈশা চারদিকে ঈশানকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ঈশার মাথা কাজ করছে না, কি করবে। হঠাৎ করে ঈশাকে ঈশা মাম্মাম বলে ডাক দেয়। ঈশান। ঈশা ঈশানকে জড়িয়ে ঈশানের সারা মুখে চুমু দিতে থাকে। ঈশানকে না দেখতে পেয়ে যে ঈশার প্রাণটা চলে গিয়েছিল। ঈশান, কোথায় চলে গিয়েছিলে তুমি মাম্মামকে না বলে? মাম্মামের কি চিন্তা হয় না তোমার জন্য? আর কখন আমাকে না বলে কোথাও যাবে না। আচ্ছা মাম্মাম, এবার দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো তুমি? ঈশা এতক্ষণ লক্ষ্য করেনি তার সামনে যে কেউ দাঁড়িয়েছিল। ঈশা যে মানুষটার দিকে তাকাতে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিসান ঈশার সামনে দাঁড়িয়ে আছে। ঈশার পাশেই
ঈশান দাঁড়িয়ে আছে। মাম্মাম জানো, আমরা যখন বিদেশে ছিলাম তখনই আঙ্কেলটার সাথে দেখা হয়েছিল। ঈশান, চলো, তোমার দাদু ফোন করেছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। কিন্তু মাম্মাম, আমরা তো মাত্র আসলাম। ঈশান, তোমাকে আমি অন্যদিন আবার নিয়ে আসবো। না মাম্মাম, আমি এখন যাব না। ঈশান জেদ করে না। ঈশা তাড়াতাড়ি করে চলে যেতে চাইলে জিসানের ডাকে থেমে যায়। ইস্যু, তোর কাছ থেকে আমি জাস্ট একটা কথা জানতে চাই। এই কথাটা জানার পরে আমি তোর সামনে কোনোদিন আসব না। আমি বুঝতে পারছি তুই আমাকে আর সহ্য করতে পারিস না। চিন্তা করিস না, আমার জন্য তোকে আর কষ্ট পেতে হবে না। ঈশা জিসানের এসব কথা শুনে বুকের ভেতরটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু তারপর ঈশা নিজেকে সামলে বলে, কি কথা, তাড়াতাড়ি বলেন। ঈশান, কি সত্যি তোর ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। ওর বাবাকে আমি সব কথা বলতে বাধ্য নই আপনার কাছে, কিন্তু আমার জানা দরকার ঈশানের বাবাকে। প্লিজ মিস্টার চৌধুরী, এটা একটা পাবলিক প্লেস, তাই কোনো সিন ক্রিয়েট করবেন না। আর আপনার প্রশ্ন উত্তর হয়তো আমি দিতে পেরেছি, এখন আসি। ঈশা জিসানের সামনে থেকে চলে যায়। হয়তো ঈশা জিসানের সামনে আরও বেশিক্ষণ থাকলে কান্না করে দিত। জিসান মনে মনে বলে, আজকে জানতেই হবে ঈশান কার ছেলে, কিন্তু কি করে জানবো, আমি কি করে? ঈশা গাড়িতে বসে আছে আর জিসানের প্রতিটা কথা ঈশার কানের কাছে বাজছে। ঈশা নিজের চোখের পানিটা আটকে রেখেছে শুধুমাত্র ঈশানের জন্য। মাম্মাম, ওই আঙ্কেলটা কি বললো এসব? কিছু না শোনা, আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। ওনার এই মলিন চেহারা যে আমি দেখতে পারছি না। কিন্তু ওনার এই অবস্থা কেন? রুহি আপুকে ওনার খেয়াল রাখতে পারে না? আর রাখবেই বা কি করে? রুহি আপুর তো ছোট একটা বেবি আছে। মামনি আর জিসা ওরা কেমন আছে? ওদেরকেও যে দেখতে খুব ইচ্ছা হয় আমার। না, দুর্বল হলে চলবে না। আমাকে এই শহর থেকে চলে যেতে হবে যত সম্ভব তাড়াতাড়ি। যাওয়ার আগে আমাকে এই ডিলটা শেষ করে যেতে হবে, না হলে বাবার কোম্পানির লস পূরণ করতে পারবো না। ঈশা মনে মনে এসব ভেবে চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ে। এভাবে কিছুদিন কেটে যায় ঈশা আর জিসানের দূরত্ব দিয়ে। এর মাঝে সময় করে জিসান তালুকদার বাড়িতে আসে। জিসান বসে আছে এক্লাস তালুকদার আর আয়েশা বেগমের সামনে। ঈশা আর ঈশান তখন বাড়িতে ছিল না। ঈশা ঈশানকে নিয়ে অফিসে চলে গেছে, আর সেই সুযোগে জিসান তালুকদার বাড়িতে এসেছে। আপনাদের সাথে আমি কেন দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি এমন কিছু বলি নেই যে আপনি এটা বুঝতে পারছেন না। আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন, আর প্লিজ আমি চাই আপনি আমাকে সব খুলে বলুন, প্লিজ, অন্তত ঈশার কথা ভেবে। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু প্লিজ আঙ্কেল, আমি সব জানতে চাই। 5 বছর আগে কি হয়েছিল, আর ঈশানকে কে ওর বাবা? তুমি শান্ত হও, আমি আজকে তোমাকে সব কিছু খুলে বলবো। আমি আর ঈশার কষ্ট সহ্য করতে পারছি না, তার জন্য আমাকে যে তোমায় সব বলতে হবে। 5 বছর আগে আমার মেয়ে মারা যায়। ওকে আমরা দাফন করে বাড়ি ফিরছিলাম। আয়েশা তখন খুব ভেঙে পড়েছিল। বাড়ি ফেরার পথে হঠাৎ করে ঈশা আমাদের গাড়ির সামনে চলে আসে। ড্রাইভার সাথে সাথে ব্রেক করে, না হলে হয়তো ঈশান এই পৃথিবীতে আসতো না। ঈশা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তাড়াতাড়ি করে ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই, আর হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারি ঈশা 4 সপ্তাহের প্রেগনেন্ট। আর যখন ঈশা জানতে পারে ও প্রেগনেন্ট, তখনও ভীষণ অবাক হয়ে যায়। ওর বেবির কোনো ক্ষতি হয়নি। ঈশার যখন জ্ঞান ফেরে তখন আমরা ওকে জিজ্ঞেস করি, মা, তোমার বাড়ি কোথায়? বাড়ি? আমার কোনো বাড়ি নেই। তাহলে তুমি কোথা থেকে আসলে? কোথা থেকে আসলাম? তুমি আমাদের সব খুলে বলো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিব। না, আমি ওই বাড়িতে ফিরে যাব না। ওই বাড়িতে যে আমার আপন বলতে কেউ নেই। কান্নায় ভেঙে পড়ে ঈশা। আয়েশা বেগম ঈশাকে জড়িয়ে ধরে। তুমি শান্ত হও মা, তোমাকে যে নিজেকে ঠিক রাখতে হবে, না হলে যে বেড়ে উঠেছে তোমার মাঝে, সে কি করে সুস্থ থাকবে? মানেটা হলো তুমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ মা। ঈশার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ঈশা নিজের পেটে হাত রেখে মনে মনে বলে ওঠে, ভাগ্যের কি খেলা, তাই না? তোর নিজের বাবার পরিচয়টুকু তুই পাবি না, কিন্তু তোর মায়ের পরিচয়ে তুই বাঁচবি। তা মা, তাহলে তুমি কোথায় যাবে? এক্লাস তালুকদারের কথা শুনে নরম গলায় বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও নেই। একটা কথা বলবো তোমায় মা,
আসলে আজকে আমি আমার নিজের হাতে আমার মেয়েকে কবরে শুয়ে এসেছি, আর আজকেই তোমাকে আমাদের মাঝে পাঠিয়েছে, তাই আমরা চাই তুমি আমাদের কাছে থাকো। কিন্তু আপনারা তো আমাকে ভালো করে চিনেন না, কে কেমন মানুষ সেটা আমি বুঝতে পারি মা, তার চোখ দেখেই। আমার এক মেয়েকে আমার কাছ থেকে উপরওয়ালা কেড়ে নিয়েছে, তো কি হয়েছে? তোকে তো আমাদের কাছে পাঠিয়েছে আমার মেয়ে করে, আর আমরা জানতে চাই না তোর অতীত কী ছিল? যখন তোর ইচ্ছে হবে তুই নিজে আমাদেরকে বলবি, কি করে হবি তো তুই আমার মেয়ে? আয়শা বেগমের কথা শুনে ঈশা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। একদম কান্না করবি না, তোকে এখন নিজেকে শক্ত রাখতে হবে বর্তমানে। তার মানে ঈশান আমার সন্তান, আর এই কথাটা আমাকে ঈশা বলার প্রয়োজনই করলো না। এটা ঈশা ঠিক করেনি, এর শাস্তি ওকে পেতেই হবে। ওর সাহস কি করে হলো আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখার? শেষের কথাটা জিসান মনে মনে বলে, হ্যাঁ ঈশান দাদু ভাই, তোমার সন্তান। আমি চিনতেই পারলাম না আমার সন্তানকে, এত কাছে থাকতেও। একেই বলে দুর্ভাগ্য বাবা। 5 বছর ধরে ঈশা আমাদের কাছে আছে, তুমি কেন আমার মেয়েটার সাথে এমন করলে? কি দোষ করেছো জানো? এই 5টা বছর আমার মেয়েটা কি কষ্টে কাটিয়েছে। এই 5 বছরের প্রত্যেকটা রাত আমার মেয়েটা কেঁদে কেঁদে কাটিয়েছে। তুমি বুঝতে পারছো আমার মেয়েটা কি করে কাটিয়েছে এই 5টা বছর? তুমি যেই কষ্টটা দিয়েছো সেই কষ্টটা কি করে একটা মেয়ে সহ্য করবে? মেয়েদের সব থেকে কাছের মানুষ হয় নিজের স্বামী, আর তুমি ওর স্বামী হয়ে ওকে তুমি ঠকালে। আয়শা বেগমের কথা শুনে জিসান তড়িৎ বেগে বলে, না, আমি ওকে ইচ্ছে করে ঠকাইনি। আমি একটা খারাপ পরিস্থিতির মাঝে পড়ে গিয়েছিলাম, তার জন্য আমি ওকে বাঁচাতে ওর সাথে এমন করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন ওকে আমি আর কষ্ট দিতে দিব না বা পেতে দিব না। প্লিজ জিসান, আমার মেয়েটার এই কষ্ট থেকে বাঁচাও। হ্যাঁ মা, আমি আমার ইস্যুকে আর কষ্ট পেতে দিব না। মা বলে ডাকলে তুমি আমাকে? আপনি আমার ইস্যুর মা, তাই আজকে থেকে আপনিও আমার মা। দোয়া করি বাবা তোমাদের মাঝে যেন সব ভুল বোঝাবুঝি মিটে যায়। জিসান তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করে অফিসে যায়। কেবিনে ঢুকে দেখে ঈশান বল নিয়ে একা একা খেলা করছে। জিসান আস্তে আস্তে করে ঈশানের দিকে এগোচ্ছে। আরে আঙ্কেল, তুমি কখন এলে? জিসান ঈশানের সামনে হাঁটু করে বসে ঈশানের কপালে একটা চুমু দেয়। জিসানের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আঙ্কেল, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? ঈশান জিসানের চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দেয়। জিসান দু চোখ বন্ধ করে নেয় ঈশানের ছোঁয়াপে। এটাই যে তার ঈশানের প্রথম ছোঁয়া, যেটা জিসান চোখ বন্ধ করে অনুভব করছে। কেঁদো না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। ঈশান বাবা, একটা কথা বলবো? কি? আমাকে একবার পাপা বলে ডাকবে? কেন? তুমি তো আমার পাপা নাও, তাহলে তোমাকে পাপা বলে ডাকবো কেন? প্লিজ ঈশান, একবার ডাকো প্লিজ। ঠিক আছে, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো, কিন্তু তার জন্য শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাকে বল খেলতে হবে। ঠিক আছে, খেলবো। প্রমিস? প্রমিস বাবা আঙ্কেল। জিসানের বুকের ভেতরটা যে একটা শান্তি অনুভব করছে ঈশানের মুখে বাবা ডাকটা শুনে। এবার চলো আমরা খেলি। তুমি বল খেলবে তাই তো? তুমি আর আমি একা খেলবে কেন? আমরা আরও অনেকে খেলবো। সত্যি? চলো আমার সাথে। আমার বাবা আঙ্কেল খুব ভালো। ঈশান জিসানকে জড়িয়ে ধরে জিসানের গালে একটা চুমু এঁকে দেয়। জিসান নিজের গালে হাত ছোঁয়ায়। জিসান ভাবতেই পারছে না ওর জীবনে এমন একটা দিন আসবে। জিসান ঈশানকে কোলে তুলে নিয়ে বলে, চলো এবার আমরা যাই। জিসান ঈশানকে নিয়ে গাড়িতে বসায়। জিসানও গাড়িতে উঠে বসে মায়ের নাম্বারে কল করে বলে, মা সব কিছু রেডি রেখো, আমি তোমার নাতিকে নিয়ে আসছি। জিসান শোন, যা কেটে দিল। জিসা মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা কি হয়েছে? জিসান ফোন দিয়ে কি সব বলল? কি বলেছে? বলল আমার নাতি নিয়ে আসছে। মানে? ঈশা সারা অফিস ঈশানকে খুঁজে বেড়াচ্ছে। ঈশানকে না দেখতে পেয়ে ঈশা পাগল হয়ে যাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। ঈশা ঈশানকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। ভাঙা গলা বলা শুরু করে, ঈশান বাবা, তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? একবারও কি ভাবলি না তোর মাম্মামের কথা? তোকে ছাড়া কি করে থাকবো? না, দেরি করলে চলবে না, ঈশানকে আমি খুঁজে বের করতে হবে। কিন্তু আমি একা কি করে খুঁজবো ঈশানকে? না জানিও কোথায় চলে গেছে। ভাইয়াকে কি জানাবো ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে? না থাক, আমি নিজে আমার ছেলেকে খুঁজে বের করব, কারো সাহায্য আমি নেব না। এদিকে
জিসানের পাশে দাঁড়িয়ে আছে ঈশান আর বাড়ির সবাই জিসান আর ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসান সবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সকলে? সালিহা বেগম অবিশ্বাস্য গলায় বলে, না মানে তুই ফোনে কী সব বললি, আমার নাতি নিয়ে আসছিস? হ্যাঁ নিয়ে এসেছি তো, এই যে তোমার নাতি। ঈশানকে দেখে কথাটা বলে জিসান। সালিহা বেগম একই স্বরে বলে, আমি ঠিক বুঝতে পারছি না জিসান, ও আমার নাতি কি করে হয়? জিসান ভাবলেশীনভাবে বলে, কেন, ও আমার ছেলে মানে তোমার নাতি হয় না? হ্যাঁ হয়, কিন্তু ভাইয়া তুমি বিয়ে করলে কবে আর কাকে বা বিয়ে করেছো আমাদের না জানিয়ে? জিসার কথা শুনে সালিয়া বেগম চোখ বড় বড় করে বলেন, জিসান বাবা তুই বিয়ে করেছিস আমাদেরকে না জানিয়ে, আর আমি তোর বিয়ে দেওয়ার জন্য কত মেয়ে খুঁজে বেড়াচ্ছি। জিসান মায়ের কথা শুনে ভুরু কুঁচকে বলে, কি তুমি আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিলে? সালিহা বেগম কাছুমাছু হয়ে বলে, না মানে আমি আসলে হয়েছে, আর না মানে আসলে করতে হবে না, তোমার নাতি এসেছে, এই বাড়িতে প্রথম আদর যত্ন করবে না? হ্যাঁ হ্যাঁ আমার নাতি এসেছে আর আমি আদর করবো না, তা কি করে হয়? কিন্তু সালিহা বেগম জিসানের দিকে তাকে আর কিছু না বলে ঈশানকে কোলে তুলে এনে সোফাতে বসিয়ে আদুরে স্বরে বলে, তোমার নাম কি দাদু ভাই? ঈশান। ওমা কত সুন্দর নাম আমার দাদু ভাইয়ের, আমার পাপা রেখেছে এই নামটা, মাম্মাম বলেছে। তোমার মাম্মাম কোথায়? মাম্মাম তো অফিসে, আমি বাবা আঙ্কেলের সাথে এখানে খেলতে এসেছি। সালিহা বেগম অবাক হয়ে বলেন, বাবা আঙ্কেল? এই বাবা আঙ্কেলকে? জিসান এর মাঝে বলে, মা তোমাকে পরে আমি সব বুঝিয়ে বলছি। জিসান তুই কি কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে? কি লুকাচ্ছিস তুই? জিসান উচ্চস্বরে ডাকে, আসমা। হ্যাঁ ভাইজান, ঈশানের সাথে তুই খেলা কর গিয়ে। আচ্ছা। জিসান ঈশানের কাছে গিয়ে বসে ঈশানের মাথায় হাত বুলিয়ে বলে, ঈশান বাবা তুমি এখন ওই আন্টিটার সাথে খেলা করে গিয়ে, আমি একটু পরে আসছি তোমার কাছে, ঠিক আছে? ওরা চলে যেতে সালিহা বেগম বলেন, জিসান তুই কি কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে বলতো? আর ঈশানের মাকে, ও কি সত্যি আমার নাতি? হ্যাঁ মা, ও এই বংশের ছেলে, আমার রক্তর শরীরে বইছে। মা তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, সব কিছু বুঝে যাবে। জিসান এই এক বাক্যের কথাটা বলে উপরে চলে যায়, আর এদিকে ঈশা কি করবে কিছু বুঝতে পারছে না। ঈশান তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? এখন তোকে আমি কোথায় খুঁজবো, কোথায়? বাবা মাকে কি জানাবো? না না, এমনি ওনারা অসুস্থ, যদি জানে ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আরও টেনশন করবে, তখন আরও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমি ঈশানকে কোথায় খুঁজবো? সারা অফিস খোঁজা হয়ে গেছে কিন্তু কোথাও নেই ঈশান। তাহলে কি ভাইয়া ওকে কোথাও নিয়ে গেছে? কিন্তু তা কি করে হবে, উনি তো এখন নিজের অফিসে। হয়তো ঈশাকে কি কেউ কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ করলে তো এতক্ষণে মুক্তিপণের জন্য কল দিত, কেউ না তো কেউ। হঠাৎ করে ঈশার ফোনে একটা কল আসে। ঈশা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাম্বার আউট থেকে। ঈশা ফোন তাড়াতাড়ি করে ফোনটা পিক করে। হ্যালো, কে বলছেন? হ্যালো মাম্মাম, আমি ঈশান। ঈশান তুমি কোথায় বাবা? কোথায় চলে গেছো মাম্মামকে না বলে? মাম্মাম আমি বাবা আঙ্কেলের বাসায় এসেছি। বাবা আঙ্কেল? বাবা আঙ্কেলকে ঈশান? আর তুমি কোথায় আসছো এখন? মাম্মাম তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, কেমন? ঈশান আমার কথাটা শোনো। ফোনটা কেটে দিল। ঈশার ফোনের সাথে সাথে একটা মেসেজ আসে। ঈশা মেসেজটা চেক করে দেখে একটা ঠিকানা দেয়া। ঈশা ঠিকানাটা ভালো করে চেক না করে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে পড়ে। ড্রাইভার তাড়াতাড়ি চলো। ম্যাডাম কোথায় যাব? এই যে এই ঠিকানাটা যেতে হবে। ফোনে মেসেজটা ড্রাইভারকে দেখে বলে, ওকে ম্যাডাম। বাবা আমার ঈশান তো দেখি কত সুন্দর করে কথা বলতে পারে। জিসান বাঁকা এসে মনে মনে বলে, এবার দেখি মিসেস ঈশা চৌধুরী তুই কী করে পালিয়ে যাস আমার কাছ থেকে? তোকে তো আমার খাসে এখন আমি বন্দি করেই ছাড়ব। ঈশা তাড়াতাড়ি করে বাড়ির গেটের সামনে আসে। ঈশা বাড়িটার দিকে তাকিয়ে চমকে ওঠে। ঈশা বাড়িটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। 5 বছর পর ঈশা আবারও এই চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ঈশান কি তাহলে ওনার সাথে এখানে এসেছে? না না, আমি ভেতরে যেতে পারবো না। ভিতরে গেলে যে আমাকে নিয়ে একটা বেড়াজার শুরু হয়ে যাবে। রুহি আপু আমাকে দেখলে ওনার সাথে হয়তো ঝগড়া হবে, কিন্তু ভিতরে না গিয়েও তো উপায় নেই। ঈশানকে গিয়ে আনতে হবে না? যে যাই বলুক আমাকে আজ এই বাড়ির ভিতরে যেতেই হবে, অন্তত ছেলেটার জন্য।